সুপ্রিয় দর্শক, শুভ সকাল। এটিএন নিউজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এডে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ফাইজা রাহলা। আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে চোখের ছানির আধুনিক চিকিৎসা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম নজরুল ইসলাম, ফ্যাকো অ্যান্ড গ্লুকোমা সার্জন, বাংলাদেশ আই হসপিটাল। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো ছানির আধুনিক চিকিৎসা নিয়ে। ছানি আসলে একটি সাধারণ টার্ম, মোটামুটি সবাই কিছু না কিছু ধারণা রাখেন যে ছানিটা কি। তারপরেও আমি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে চোখের ঠিক কোন অংশে আসলে ছানি হচ্ছে, কি হলে আমরা বলবো যে উনি ছানিতে আক্রান্ত? অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে ছানি সবাই জানে, অলমোস্ট চোখের ছানি, কিন্তু একটি ধারণা অনেকেরই নাই যে ছানি বলতে আসলে প্রবলেমটা আসলে কোথায়। অনেকে মনে করেন ছানি হলে চোখের একটি পর্দা, চোখে পর্দা পড়ে গেছে এই জন্য উনি দেখতে পাচ্ছেন না। যদি আমরা বৈজ্ঞানিকভাবে বলতে চাই তাহলে বলবো চোখটা আসলে একটা ক্যামেরা। একটি ক্যামেরার যেমন লেন্স থাকে, লেন্সের মাধ্যমে ফোকাস হয় এবং ছবি তোলা যায়, তো চোখেরও একটি লেন্স রয়েছে যার মূল কাজ হচ্ছে আমরা যা দেখছি এটাকে ফোকাস করে রেটিনায় ফেলা। রেটিনা থেকে আলটিমেটলি এটা ব্রেনে, আপনি জানেন যে ব্রেনে যায় বলে আমরা দেখতে পাই। এই যে লেন্স যেটা, এই লেন্সের কোনো অংশ বা এর ক্যাপসুল যদি ঘোলা হয়ে যায় তাহলে আমরা তাকে বলি চোখের ছানি। সেটা যে কারণেই হোক না কেন, সেটা আঘাতজনিত কারণ হতে পারে, বয়সের কারণে হতে পারে, যে কারণেই হোক না কেন, যে কোনো কারণেই যদি লেন্স বা লেন্সের কোনো অংশ বা লেন্সের কোনো ক্যাপসুল ঘোলা হয়ে যায় এবং সাধারণভাবে মানুষ কম দেখেন, সেটাকে বলা হয় চোখের ছানি। সমস্যাটি আসলে লেন্সে। অবশ্যই। বয়স নিয়ে কি কিছু বলতে চান কিনা, যে কত বয়সে এটি আসলে চান্সটা এটা বাড়ে? আপনি জানেন, আমার মনে হয় সকলেই জানে যে বয়স হলেই যেমন চোখ চুল পাকে, সেরকম চোখে ছানি পড়ে যায়। এটা স্বাভাবিকভাবে সবাই জানেন। সাধারণত 65 ইয়ার্স বা তার বেশি হলেই চোখে ছানি পড়ে যায়, এটা অল্প হোক বা বেশি হোক। 65 এর উপরে গেলে এটা আমরা সাধারণ বলছি। এমনি কম বয়সী বা বাচ্চাদের ক্ষেত্রে কোনো কারণে ছানি হতে পারে কিনা? আপনি ঠিকই বলেছেন, যে কোনো বয়সে ছানি হতে পারে। আপনি যেটা বলেছেন যে একদম ছোট বাচ্চা, দ্যাট ইজ মায়ের পেটেও যদি সাধারণ গর্ভাবস্থায় মায়ের যদি হাম বা ওই জাতীয় কোনো জ্বর হয়, ভাইরাল জ্বর হয়, তাহলে কিন্তু শিশু ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, তাকে আমরা বলছি জন্মগত ছানি। এছাড়া বয়স বাড়ার পরেও কিন্তু ছানি হতে পারে, বিভিন্ন ওষুধের প্রক্রিয়ায় বা কোনো অসুখ বিসুখের কারণে ছানি হতে পারে। আর একটি স্বাভাবিক কারণ আমরা প্রায়ই দেখি, সেটা হলো ট্রমা, চোখের আঘাত। সেটা একটা বাচ্চা পড়ে গিয়ে আঘাত পেতে পারে, একটা ফুটবল গিয়ে আঘাত লাগতে পারে, টেনিস বল আঘাত লাগতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেখানেও কিন্তু আঘাত লাগতে পারে। যে কোনো আঘাতে চোখে কিন্তু আলটিমেটলি লেন্স ঘোলা হতে পারে এবং ছানি পড়তে পারে। এবং ইন্টারেস্টিং হলো, একটি ব্যক্তি আজকে আঘাত পেলেন, হয়তো 1 বছর পর 2 বছর পরে উনি চোখে কম দেখছেন, তখন দেখা গেলো তার চোখে ছানি পড়েছে। এই আঘাতের ইফেক্টটা হয়তো 1-2 বছর পরে গিয়ে দেখা যেতে পারে বা ছানি হতে পারে। বিভিন্ন কারণেই আসলে আমরা দেখছি ছানি হতে পারে। কোনো রোগ, আমরা যেটা বলি ক্রনিক কোনো অসুখ, এই ধরনের কোনো অসুখে কি ছানির সম্ভাবনা থাকে? অবশ্যই। প্রথমে আমি বলবো ডায়াবেটিসের কথা, কারণ আপনি জানেন ডায়াবেটিসে কিন্তু প্রায় 6 গুণ বেশি ছানির সংখ্যা। একটা স্বাভাবিক, যদি আমি 100 জন রোগীকে মনে করি আর 100 জন ডায়াবেটিক রোগীকে ধরি, যে তাদের ছানি পড়ার সম্ভাবনা 6 গুণ বেশি। সুতরাং ডায়াবেটিস হলে ছানি দ্রুত পড়তে পারে, যে কোনো বয়সে পড়তে পারে, সেটা অল্প বয়স হোক বা বেশি বয়স হোক। আরেকটি বিষয় হলো, চোখের যদি কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু ইনফেকশনের কারণে চোখে ছানি হতে পারে। তো এটাও একটা কারণ, এবং অনেকেরই হয় ইউভিআইটিস যেটা হয়, সে কারণে চোখে ছানি হতে পারে। আমরা যেটাকে বলি কমপ্লিকেটেড ক্যাটারাক্ট বা জটিল ছানি বলা হয়। ডায়াবেটিসের কথা যে বলছিলেন, আমরা যদি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখি তাহলে কি ছানির সম্ভাবনা কমে? তুলনায় কমে যাবে। আপনি ঠিকই বলেছেন, যদি আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারি তাহলে একজন মানুষ স্বাভাবিক যেভাবে ছানি হবে ওনারও সেইভাবেই ছানিটা পড়বে। কন্ট্রোল না থাকলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ছানিটা ডেভেলপ করে যেতে পারে বা ম্যাচুর হয়ে যেতে পারে। ছানির চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে আমি বলতে চাই যে অনেক সময় এরকম হতে পারে যে কারোর হয়তো বয়স অনেক বেড়ে গিয়েছে, হয়তো উনি বুঝছেন যে ওনার ক্যাটারাক্ট বা ছানি আছে, কিন্তু হয়তো এক চোখে আছে বা খুব বেশি নেই, সেক্ষেত্রে উনি হয়তো চিকিৎসার প্রয়োজন মনে করছেন না, উনি ভাবছেন যে আমার আর চিকিৎসা করার দরকার কি। এই যে চিকিৎসা না করে যদি এইভাবে অবহেলা করা হয়, সেক্ষেত্রে কোনো ধরনের কমপ্লিকেশনের সম্ভাবনা থাকে কিনা? আপনি ঠিকই বলেছেন যে যদি চোখের ছানি কেউ ঠিক সময়ে অপারেশন না করেন তাহলে কয়েকটি সমস্যা। একটি হলো উনি ভালো দেখছেন না, উনি হয়তো যেটুকু দেখছেন উনি মনে করছেন দেখছি ভালো, কিন্তু আসলে ছানি অপারেশন করলে উনি অনেক ভালো দেখতেন, সে প্রথম একটা ব্যাপার। আর দ্বিতীয় হলো, যদি ছানিটা বেশি ম্যাচুর হয়ে যায় তাহলে সবচেয়ে যে সমস্যাটা সেটা হলো গ্লোকোমা, অর্থাৎ চোখের প্রেশারটা বেড়ে যায়।
আমি আগেই বলেছি যে চোখের ভেতরে লেন্স ঘোলা হলেই ছানি হয়। তো চোখের ভেতরে চোখের তো একটা ফিক্সড ভলিউম রয়েছে। তো চোখের যখন লেন্সটা ঘোলা হয়ে যায় তখন লেন্সটা কিন্তু আকার একটু বড় হয়ে যায়, একটু ভলিউমটা বড় হয়ে যায়। তখন কি হয়, এই লেন্সটা সামনের দিকে এগিয়ে আসে। এগিয়ে আসলে লেন্স এবং আইরিসের যে কর্নার, যেটি আমরা বলি চোখের কোণ, এই কোণ থেকে আমাদের চোখের তরল পদার্থটা বেরিয়ে যায়। তখন ওই বেরোতে তখন রেজিস্ট্যান্স হয়, তখন বেরোতে পারে না, তখন চোখের প্রেশার বেড়ে যায়। আর আমরা তখন বলি চোখের গ্লুকোমা হয়েছে বা চোখের লেন্স ইনডিউসড গ্লুকোমা হয়েছে। এটা কিন্তু খুব মারাত্মক, এবং কারো যদি গ্লুকোমা হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে কিন্তু চোখ উনি ব্লাইন্ড হয়ে যেতে পারে। এটা এই জন্য খুবই বলবো যে এটা খুব সতর্ক থাকতে হবে, যে যেন গ্লুকোমা না হয়ে চোখের কোনো প্রবলেম হয়, সতর্ক থাকতে হবে। গ্লুকোমা হলেও একজন পেশেন্ট আসলে দেখতে সমস্যা হচ্ছে এবং ক্যাটারাক্টের ক্ষেত্রেও একই দেখতে সমস্যা হচ্ছে, এটা আসলে ডিফারেন্সিয়েট করার ওয়েটা কি? আপনি ঠিকই বলেছেন যে গ্লুকোমা এমন একটা চোখের রোগ যেখানে চোখের প্রেশার বেড়ে চোখের ভেতরে নার্ভ ড্যামেজ হয়ে যায় এবং সেখানে মানুষ দেখতে পান না, এবং সেটা খুব আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়। চোখের ছানিও কিন্তু তাই, খুব ধীরে ধীরে চোখের দৃষ্টিটা ঝাপসা হয়ে আসে। এই জন্য একজন মানুষের পক্ষে সত্যিকার অর্থে বোঝা মুশকিল যে ওনার ছানি পড়েছে নাকি চোখের গ্লুকোমা হচ্ছে, এটা বলা খুব মুশকিল। সেজন্য আমাদের সাজেশন হচ্ছে এই ধরনের কন্ডিশনে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে, এবং চক্ষু বিশেষজ্ঞ বলে দেবেন যে ওনার ছানি হচ্ছে নাকি গ্লুকোমা হচ্ছে। আমরা একটু আগে যেটা বলছিলাম সেটা হলো লেন্স ইনডিউসড গ্লুকোমা, সেটা একটু ডিফারেন্ট। সেটা কি হয়, সেখানে চোখের ছানির কারণে যে প্রেশারটা বেড়ে 50-60 মিলিমিটার মার্কারি হয়ে যায়, সেখানে পেশেন্ট সাধারণত সিমটম থাকে, পেশেন্টের চোখটা লাল হয়ে যায়, ওনার ব্যথা হয়, উনি হঠাৎ করে কম দেখেন। সেসব ক্ষেত্রে কিন্তু রোগীরা ডাক্তার কাছে চলে আসেন। আমরা ওই ধরনের কন্ডিশনকে বলি অ্যাঙ্গেল বন্ধ গ্লুকোমা, যে কোনো। আর আপনি যে কথাটা বলেছেন এটা হলো, এই গ্লুকোমাটা হলো অ্যাঙ্গেল খোলা গ্লুকোমা বা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। এটা গ্লুকোমার একটা ভাগ রয়েছে। তো প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যদি কারো থাকে, তার সঙ্গে চোখের ছানি বোঝার খুব একটা সুযোগ নাই। সেটা একমাত্র ডাক্তার সাহেবই পরীক্ষা করে দেখবেন যে ওনার চোখের প্রেশার ঠিক আছে কিনা, ওনার চোখের ভেতরে নার্ভ কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, ক্ষয় হচ্ছে কিনা, ওনার দৃষ্টির পরিসীমা চেঞ্জ হচ্ছে কিনা, এগুলো দেখে উনি বুঝবেন যে ওনার গ্লুকোমা হচ্ছে কিনা। যদি ওনার গ্লুকোমা না হয়ে থাকে, শুধু ছানি থাকে, তাহলে অবশ্যই ডাক্তার সাহেব বলবেন যে হ্যাঁ আপনি অপেক্ষা করতে পারেন, আপনি এখন চশমা দিয়ে আপনার দৃষ্টিটা বাড়াতে পারবেন, যথাসময়ে আপনি ছানি অপারেশন করে নেবেন, এটা বলতে পারবেন। আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কথা হচ্ছিল চোখের ছানির আধুনিক চিকিৎসা নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা ছানি বা ক্যাটারাক্ট সম্পর্কে অনেক কিছু শুনলাম। এবার আমাদেরকে চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে যদি বলতেন, যে আসলে এখন পর্যন্ত আমরা ঠিক কী কী ধরনের চিকিৎসা দিয়ে আসছি বা পেয়ে আসছি চিকিৎসা ব্যাপারে আমরা যে আলোচনা করছিলাম, যে চোখের ছানি হলো চোখের লেন্সটা ঘোলা হয়ে যাওয়া। তো চিকিৎসা হলো লেন্সটা ফেলে দিতে হবে চোখ থেকে, ফেলে ওই জায়গায় একটি আর্টিফিশিয়াল লেন্স বা কৃত্রিম লেন্স ইমপ্ল্যান্ট করতে হবে। এটা হলো চিকিৎসা। তার মানে হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। আমরা এক কথায় বলতে পারি যে চোখের ছানির কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই, এটা ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট বা শল্য চিকিৎসা। এখন আপনি যেটা কথা বলছিলেন যে অনেক আগে আমরা যেটা করতাম সেটা হলো ইসিসি। হ্যাঁ, আমি বলবো তারও আগে আইসিসি, একটা ইন্ট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন করা হতো, যেটা আজকাল আমাদের যারা জুনিয়র ডক্টর তারা বোধহয় নামটাই শোনে নাই, এমন একটা অবস্থা। সেখানে কি করা হতো, আমরা চোখ তো অনেক বড় একটা ব্যাপার, লেন্সের সাইজটা হলো প্রায় 9 থেকে 10 মিলিমিটার। তো প্রায় 9 থেকে 10 মিলিমিটার চোখের পাশে এরকম ইনসিশন দিয়ে কাটা হতো। তখন ওই পুরা লেন্সটা বের করা হতো এবং সেলাই করে দেওয়া হতো। পরবর্তী পর্যায়ে 1000 বা 1200 পাওয়ারের লেন্স দিয়ে লোকে দেখতো। এটা আসলে মানুষ ভুলে গেছেন, এখনকার লোকে জানেনই না জিনিসটা। এটা আমরা অনেক ছোটোবেলায় দেখেছি। কিন্তু কিছুদিন আগ পর্যন্ত যেটা করা হতো সেটা ইসিসিই, অর্থাৎ এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন। সেখানে কি করা হয়, একইভাবে আমরা লেন্সের নিউক্লিয়াসটাকে বের করে নিয়ে আসি, লেন্সের ভেতরটা পরিষ্কার করা হয় ব্যাগটা, এবং সেখানে একটা আর্টিফিশিয়াল লেন্স দিয়ে দেওয়া হয় এবং পরে সেলাই করে দেওয়া হয়। এটাও কিন্তু আজকাল বেশি একটা করা হয় না। এখন যেটা করা হয়, যেটাকে আমরা বলছি গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা ফ্যাকো এমাসিফিকেশন বা সংক্ষেপে বলি ফ্যাকো সার্জারি। এটা কি? এটা হচ্ছে ফেকো অর্থাৎ লেন্স, এমাসিফিকেশন অর্থাৎ গলানো। তো আমরা বলছি যে চোখটা না কেটে
চোখের ভেতরে একটা ছোট্ট ছিদ্র করে চোখের ভেতরে ঢুকে একটা মেশিনের সাহায্যে চোখের লেন্সটাকে আমরা গলাচ্ছি, গলিয়ে বের করে নিয়ে আসছি, এবং এই ছিদ্র পথে আমরা একটা ফোল্ডিং লেন্স বা ভাঁজ করা যায় এমন একটা লেন্স আমরা ওখানে ইমপ্ল্যান্ট করে দিচ্ছি। এই মেথডটার নাম হলো ফ্যাকো সার্জারি। এটাই কিন্তু এখন সবচেয়ে বেশি আধুনিক ক্যাটারাক্ট সার্জারি সারা বিশ্বে, বাংলাদেশের সারা বিশ্বে। আর এর মাঝে আমি একটু বলে নিই এর মাঝে আরেকটা অপারেশন আছে, সেটাকে বলে SICS, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, যেটা বাংলাদেশে এবং আমাদের ডেভেলপিং কান্ট্রিতে বেশ জনপ্রিয়। এই জন্যে যে এখানে কিন্তু বেশি কাটা দরকার হয় না, এখানে 6 বা 7 মিলিমিটার মতো একটা ইনসিশন দিতে হবে, টানেল ইনসিশন, এবং সেখান থেকে আমরা নিউক্লিয়াসটা বের করে আনার পরে লেন্সটা ইমপ্ল্যান্ট করব। এখানেও সাধারণত সেলাই দেওয়া হয় না, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এখানে কোনো মেশিন প্রয়োজন নেই, ফেকো মেশিনের দরকার নেই। সে কারণে অনেক খরচ এখানে কম হয়, এবং এখানে রোগীর জন্য অনেক খরচ কম হয়, এবং অল্প সময়ে অপারেশনটা করা সম্ভব, রেজাল্ট অনেক ভালো। সো আমাদের দেশের জন্য এটা কিন্তু একটা জনপ্রিয় একটি অপারেশন পদ্ধতি SICS। কিন্তু আপনি যদি বলেন যে সর্বাধুনিক পদ্ধতি কি, তাহলে আমি বলবো ফ্যাকো সার্জারি। ফ্যাকোর পরে আমরা কিছু কিছু কথা শুনে আসছি লেজার দিয়ে, সব কিছু ট্রিটমেন্টে এই লেজার আসছে এই ছানির চিকিৎসায়। আপনি ঠিকই বলেছেন। যদি আপনি এই কথা বলেন যে এখন ওয়ার্ল্ডের লেটেস্ট ট্রিটমেন্ট কি, তাহলে বলবো লেজার ক্যাটারাক্ট সার্জারি। অর্থাৎ লেজার, আপনি জানেন যে লেজার দিয়ে চোখের অনেক চিকিৎসা করা হয়, তো চোখের ছানিরও একটা চিকিৎসা লেজার দিয়ে করা হয়। এখানে কি করা হয়, এই ফ্যাকো সার্জারির মতোই কিছু কিছু স্টেপ লেজারের সাহায্যে করা হয়, যে কারণে ওই স্টেপগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত নিখুঁত হয়, এবং অপারেশনের কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো হয়। এই জন্যই বলা হচ্ছে লেজার ক্যাটারাক্ট সার্জারি, যেটা আপনি শুনে খুশি হবেন। আমরাও করছি, বাংলাদেশে আছে এই পদ্ধতি, লেজার চিকিৎসা আছে এবং আমরাও করছি। আমাদের পেশেন্টরা অনেক হ্যাপি এই লেজার ক্যাটারাক্ট সার্জারির ব্যাপারে। আমরা অনেকগুলো পদ্ধতি শুনলাম, এবং এখন আসলে সবথেকে বেশি জনপ্রিয় যেটা আপনি বলছিলেন ফ্যাকো সার্জারি, সব জায়গায় যেটা আছে, সব জায়গায় যেটা আছে এবং চলছে যেটা। এর পরে আসলে কোনো ধরনের কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে কিনা, বা এই সার্জারিটার পরে আসলে পেশেন্ট কি ধরনের কমপ্লেন নিয়ে আসেন যারা আসেন? আপনি জানেন সার্জারি বলতে অনেক কিছুই কমপ্লিকেশন হতে পারে, তবে সাধারণত আজকাল আমাদের চিকিৎসকগণ অনেক ট্রেন্ড হয়েছেন, যে কারণে ফ্যাকো সার্জারির রেজাল্ট অনেক ভালো। আপনি বই খুলে দেখা যায় যে 80% সাকসেস, কিন্তু আমরা বলবো 99.9% সাকসেস আমাদের কাছে এখন হচ্ছে। তবে হ্যাঁ, যে কোনো সার্জারি করলে তার কিছু কমপ্লিকেশন তো হতেই পারে, সেটা হাসপাতালের জন্য হতে পারে, রোগীর জন্য হতে পারে, ওষুধপত্র ব্যবহারের জন্য হতে পারে। তার মধ্যে প্রথম যে জিনিসটা হলো সেটা হলো ইনফেকশন অনেক সময় হতে পারে, এটা একটা আছে কমপ্লিকেশন। আরেকটা হলো যদি ছানি বেশি পেকে যায়, তাহলে অনেক সময় সঠিকভাবে ফ্যাকো সার্জারি করা যায় না, তখন দেখা যায় তাকে কনভার্ট করে আমরা আগের পদ্ধতিতে ECC বা SICS পদ্ধতিতে অপারেশনটা শেষ করতে হয়। তো এগুলো হলো কমপ্লিকেশনের মধ্যে চলে আসবে। কিন্তু একজন ব্যক্তি যদি সঠিক সময়ে তার ছানির অপারেশন করেন এবং ফ্যাকো সার্জারি করেন, তাহলে তার জটিলতা হওয়ার চান্স খুবই কম, এটুকু আমি বলতে পারি। জটিলতার সম্ভাবনা খুবই কম। কবে আসবেন একজন রোগী, তার ছানি হচ্ছে, এই যে আমরা একটা কথা আগেও শুনে আসছিলাম, আপনিও বলছেন ছানি যদি বেশি পেকে যায়, বা হয়তো কেউ কেউ ভাবছেন যে না এখনো খুব সামান্য সমস্যা হচ্ছে, এই ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন কখন উনি ছানির চিকিৎসার জন্য ডাক্তারের কাছে আসবেন? আমরা একটা কথা বলি যে কোনো পেশার কারণে মানুষের ছানি অপারেশন ডিলেট হয়। যেমন একজন ব্যক্তি, একজন পাইলট, উনি প্লেন চালাচ্ছেন, ওনার কিন্তু নিখুঁতভাবে দেখতে হবে, ওনাকে সামান্য যদি চোখে ছানি পড়ে ওনাকে তখনই অপারেশন করতে হবে। কিন্তু একজন কৃষক ভাই, ওনার হয়তো সামান্য ছানি পড়েছে, ওনার কাজে কর্মে তেমন কোনো সমস্যা হচ্ছে না, উনি একটু দেরি করতে পারেন। সুতরাং আমরা যেটা বলি যে যিনি যে কাজটা করছেন, ছানি পড়ার কারণে যদি ওনার সেই কাজটা ব্যাহত হয়, তাহলে ওনাকে সঙ্গে সঙ্গে অপারেশন করতে হবে। যেমন একজন শিক্ষক, উনি দিনরাত লেখাপড়া করছেন, ওনার এমন একটা ছানি পড়লো যে সেন্ট্রাল ক্যাটারাক্ট, উনি লেখাপড়া করতে গেলে ওনার সমস্যা হয়, কিন্তু দেখতে কোনো সমস্যা নেই, ওনাকে কিন্তু অপারেশন করে নিতে হবে। ওনাকে ওই ছানি ম্যাচুরের জন্য অপেক্ষা করলে ওনার তো কষ্ট হবে। হ্যাঁ, সাপোজ 3 বছর পরে ওনার ম্যাচুর হবে, এই 3 বছর তো উনি কষ্ট করবেন। কিন্তু আজকে যদি ওনার অপারেশন করা হয় এবং উনি ভালো দেখেন, উনি তো বেনিফিটেড হবেন। সেজন্য আগের মতো ওই কনসেপ্টটা এখন একেবারেই নাই যে ছানি ম্যাচুর হতে হবে তারপরে অপারেশন হবে। এখন কনসেপ্টটা হচ্ছে আপনি কাজ করছেন, যদি আপনার সমস্যা হচ্ছে কাজে কর্মে, তাহলে আপনাকে অপারেশন করে নিতে হবে। আরেকটা বিষয় যেটা আমাদের দেশে অনেক সময় আমাদের রোগীরা এবং ডাক্তাররা আমরা খুব খেয়াল করি না, সেটা হচ্ছে ছানির প্রাথমিক পর্যায়ে
যখন লেন্সটা বড় হতে শুরু করে তখন কিন্তু অনেকের চোখের ভেতরের অ্যান্টেরিয়র চেম্বারটা শ্যালো হয়ে যায় এবং তার চোখের প্রেশার বাড়তে শুরু করে। আমরা যেটা বলছিলাম একটু আগে যে লেন্স ইনডিউস গ্লোকোমা হয়, এইটা একমাত্র চক্ষু চিকিৎসক খেয়াল করলে বুঝবেন, উনি পরীক্ষা করলে বুঝবেন। এ ধরনের কন্ডিশন হলে কিন্তু আমরা পেশেন্টদেরকে বলে দিই যে আপনি যদি দেরি করেন তাহলে আপনার ছানি পাকতে হয়তো সময় লাগবে, আপনি দেখছেনও ভালো, কিন্তু আপনার গ্লুকোমা হয়ে চোখের নার্ভ ক্ষতিগ্রস্ত হবে, আপনি ব্লাইন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত ইমার্জেন্সিভাবে অপারেশন করে নিতে হবে। এই বিষয়টা আমাদের রোগীদেরকে জানতে হবে এবং সেটা অ্যাকচুয়ালি চক্ষু বিশেষজ্ঞরাই ভালো করে বলতে পারবেন যে কখন তার অপারেশনটা করা দরকার। আমি নিজেও যেমন দেখি অনেক সময় রাস্তাঘাটে অনেকে হয়তো আসলে ওনারা জানেন না, আমি বলবো অজ্ঞতার কারণেই ছানি চোখে নিয়ে, এবং সেটা আপনি যেটা বলছিলেন অ্যান্টেরিয়র চেম্বার শ্যালো হয়ে সেখানে পুরোটা মানে একদম সামনে পর্যন্ত চলে এসেছে, লেন্সটা এতটাই ঠিক হয়ে গিয়েছে হয়তো। ইনাদের জন্য মানে ইনারা আসলে সব থেকে সহজলভ্য চিকিৎসাটা কোথায়, ইনারা কোথায় যাবেন? হয়তো ওনারা আর্থিক কারণে হোক বা বিভিন্ন কারণে ওনারা হয়তো চিকিৎসাটা নেবেন কোথায় সেটাই জানেন না। আমি আমাদের দেশে কোথায় অ্যাভেলেবল? আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসটা বলার জন্য। কারণ হলো চোখের ছানির চিকিৎসা বাংলাদেশ সব জায়গায় হয় এবং সমস্ত সরকারি হাসপাতালে যেখানে চক্ষু ডিপার্টমেন্ট সেখানে চিকিৎসা হয়, বিনামূল্যে চিকিৎসা হয়। এছাড়াও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট যে ঢাকাতে যেটা, সেখানে ফ্যাকো সার্জারিও বিনামূল্যে করা হয়। সুতরাং গরিব মানুষের জন্য স্থানীয় অপারেশন হবে না এটা বাংলাদেশ সম্ভব না, সব জায়গায় হয়। আর আপনি জানেন যে এনজিও, নানা রকম এনজিও, তারা কিন্তু বিনামূল্যে চোখের স্থানীয় অপারেশন অনেক জায়গায় করে থাকেন। হয়তো আগের মতো স্কুল ঘরে চিকিৎসা এখন হয় না, কারণ স্কুল ঘরে স্থানীয় অপারেশনে যে একসময় ক্যাম্প করা হতো এখন করা হয় না। এটা কারণ হলো যে ক্যাম্প অপারেশনের ইনফেকশন রেট অনেক অনেক বেশি হয়। সেজন্য এখন যেটা করা হয়, রুগীদেরকে স্থানীয় আছে কিনা বেছে স্ক্রিনিং করে তাদেরকে কোনো হাসপাতালে নিয়ে আসা হয় যেখানে ফ্যাসিলিটিস অনেক ভালো এবং সেখানে ইনফেকশনের চান্স অনেক কম। সেই জন্যে আমি মনে করি আর্থিক কারণে স্থানীয় চিকিৎসা হচ্ছে না এটা না বলাই ভালো, কারণ সব জায়গায় এখন স্থানীয় চিকিৎসা হয়, বিনামূল্যে হয়। আমাদের এই অনুষ্ঠানে এসে এই ছানি সম্পর্কে এত কিছু আমাদেরকে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম চোখের ছানির আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আমাদের বিশেষজ্ঞের পরামর্শে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।